নিঃশব্দে এসে বসলো কেবিনের বাইরের ওয়েটিং সেকশনে। তার হাত পা থরথর করে কাঁপছে। কয়েক মুহূর্তের মধ্যেই বিচিত্র এক ঘোরের জগতে চলে গেছে মেয়েটা। আশফাক হঠাৎ নিচু গলায় বলে উঠল, আপনি ঠিক আছেন? হুম। নাজের গলা পর্যন্ত কান্না এসে গেছে। বহু কষ্টে তা চেপে রেখেছে। আশফাক তাকে সহজ করার উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, তবে কথা খুঁজে পাচ্ছে না। তবে তাকে দীর্ঘক্ষণ ইতস্তত করতে হলো না। একটা সময় নীরবতা ভঙ্গ করলো নাজ নিজেই। কি করে হলো এসব? আশফাক ছোট দীর্ঘশ্বাস গোপন করে বলল, সায়েমকে আমি কয়েকদিন যাবৎ গাড়ি চালানো শেখাচ্ছি। নিজের গাড়ি যখন কিনবে তখন নাকি ড্রাইভার রাখবে না, নিজেই ড্রাইভ করবে। গাড়িটা সায়েমই চালাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে একটা পিক আপ এসে পড়লো। ব্যাটার মন কোথায় ছিল কে জানে, ব্রেক কষতে দেরি করে ফেললো। আর নাজ তাকে থামিয়ে দিয়ে ক্লান্ত গলায় বলল, আর বলতে হবে না, আমি একটু আসছি। হ্যাঁ। নাজ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে উঠে এলো। গন্তব্য তার জানা নেই, তবে নির্জন একটা জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে প্রাণ খুলে কাঁদতে কোনো বাধা নেই। হাঁটতে হাঁটতে মানব শূন্য একটা করিডোর। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়লো নাজ। এগুলো কি ঘটে যাচ্ছে জীবনে? পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো কি কোনোদিন জানবে কতটা ক্ষত বিক্ষত তারা করেছে নাজের হৃদয়কে? নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নাজ। চোখ দুটো দিয়ে বহমান এই স্রোতের ধারা যেন কোনোদিন শেষ হবার নয়। কিসের এত কান্না নাজ বুঝতে পারছে না। মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে নাকি সে কোনোদিন তাকে ভালোবাসা বন্ধ করতে পারবে না এই যন্ত্রণায়। বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। হঠাৎ কি যেন মনে করে হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে ফোন করলো শাশুড়িকে। এত রাতে নাজের ফোন দেখে অপর প্রান্তে থাকা হাসনা বেগমও সম্ভবত আটকে উঠেছেন। তাই তো একটা রিং বাজতেই রিসিভ করলেন তিনি। নাজ কাঁদো কাঁদো গলায় বলল, মা। হাসনা বেগম উদ্বিগ্ন গলায় বললেন, নাজ, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? নাজ অসহায় গলায় বলল, আপনার ছেলেটা এমন কেন মা? হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, সায়েম কি করেছে? সায়েম, বৌমা তুমি শান্ত হও, এভাবে কাঁদছো কেন? সব দোষ আপনার ছেলের। আমি আর সহ্য করতে পারছি না মা। আপনি অবশ্যই তাকে বলবেন যেন নিজের খেয়াল রাখে। আমার কথার কোনো মূল্য তো তার কাছে নেই। আপনার কথায় যদি কাজ হয়। তুমি একটু খুলে বলবে বৌমা, কি হয়েছে? উনি আজ অ্যাক্সিডেন্ট করেছেন। হাসনা বেগম আটকে উঠে বললেন, ওয়াল্লাহ, অ্যাক্সিডেন্ট? এসব তুমি কি বলছো বৌমা? সায়েম অ্যাক্সিডেন্ট করেছে? কিভাবে? গাড়ি চালানো শিখতে গিয়ে। কে বলেছিল ওনাকে গাড়ি চালানো শিখতে? সব কিছুর ওপর তার রাগ দেখাতে হবে। হয়তো গাড়ির ওপরেও রাগ দেখাতে গিয়েছিল। গাড়ি তো আর মানুষ নয়, সে কেন শুধু শুধু তার রাগ সহ্য করবে? ও এখন কোথায়? হসপিটালে ডক্টর ঘুমের ঔষধ দিয়েছে, ঘুমাচ্ছে। অপর প্রান্ত থেকে অস্ফুট স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে। মায়েরা তো এমনই হয়। সন্তান যত দূরেই থাক না কেন, মায়ের মনটা সর্বক্ষণ তার জন্য ব্যাকুল হয়ে থাকে। নাজ চোখের জল মুছতে মুছতে যথাসম্ভব পরিষ্কার গলায় বলল, আপনি কাঁদবেন না তো মা। উনি সুস্থ হয়ে উঠলে কড়া গলায় বকবেন যেন জীবনে কোনোদিন গাড়ি চালাতে না যায়। পারবেন না? ফোনে কথা শেষ করে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল নাজ। আজ ভারী শীত পড়েছে। কান দুটো কনকন করছে। গায়ে জড়ানো চাদরটা দিয়ে কান দুটো ঢেকে ফেললো। কি যেন মনে করে আজ সন্ধ্যায় চোখে কাজল পড়েছিল নাজ। কাঁদতে কাঁদতে সেই কাজল লেপটা একাকার অবস্থা। নাজ আবার ফিরে এলো আগের জায়গায়। আশফাক লোকটা চিন্তিত ভঙ্গিতে কেবিনের সামনে পায়চারি করছে। নাজকে দেখতে পেয়ে তার কাছে এসে বলল, আমি তো আরেকটু হলে আপনাকে খুঁজতে যাচ্ছিলাম। নাজ স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি ভাইয়া। আপনি বাড়ি ফিরে যাবেন না? কি যে বলেন, সায়েমের এই অবস্থা, তাছাড়া আপনাকে এভাবে একা রেখে আমি যেতে পারি? আমার কোনো অসুবিধা হবে না। আমারও কোনো অসুবিধা হবে না। বাসায় মা চিন্তা করতো, একটু আগেই ফোন করে বলে দিয়েছি। নাজ চুপ করে রইল। কি বলবে ভেবে পাচ্ছে না। আশফাক বলল, আপনি বোধহয় সারা রাত জেগেই কাটাবেন। চলুন ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। আমি কিছু খেতে পারবো না। আমার কথা বিশ্বাস করুন, কফিটা খেলে ভালো লাগবে। আশফাকের কথা বিশ্বাস করে নাজ সত্যি সত্যি ক্যান্টিনে চলে গেল। রাত প্রায় 12টার কাছাকাছি। তবুও ক্যান্টিনে লোকজন গিজগিজ করছে। সকলের চোখে মুখেই বিষাদ।
আর প্রিয়জনের জন্য দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শীতের মধ্যে কফিটা বেশ ভালোই লাগছে। নাজ কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে। হঠাৎ করে সহজ গলায় বলে উঠল। আপনারা অনেক দিনের বন্ধু, তাই না? আশফাক আগ্রহ নিয়ে বলল। সেই ভার্সিটি থেকে, তারপর কাকতালীয় ভাবে একই অফিসে চাকরি। নাজ অন্যরকম গলায় বলল। ওনার যে কোনো বন্ধু থাকতে পারে তাই ছিল আমার ধারণার বাইরে। আসলেই আমার নিজের কাছেও মাঝে মাঝে বেশ অবাক লাগে। ভার্সিটিতে ওকে সারাক্ষণই দেখতাম চুপচাপ বইয়ে মুখ গুজে বসে আছে, যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। সায়েম ব্যস্ততা ছিল পড়াশোনা নিয়েই। তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব হলো কি করে? সে এক মজার কাহিনী। ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের সেভাবে কথা হয়নি। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার দিন আমাদের দুইজনেরই দেরি হয়ে যায়। এদিকে আবার ভার্সিটির সামনে রিক্সাওয়ালার সঙ্গে আমার বাদে তুমুল ঝগড়া। আমার কাছে 1000 টাকার নোট আর রিক্সাওয়ালার কাছে নেই ভাঙটি। শেষে সায়েম নিজেই এসে আমার রিক্সা ভাড়া মিটিয়ে দিল। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, আমাকে প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, রিক্সায় করে পরীক্ষা দিতে এসেছেন, সঙ্গে ভাঙতি রাখবেন না। সেই থেকে আজ পর্যন্ত ওর ধমক খেয়েই আসছি। বাহ, ভার্সিটির বন্ধুর সঙ্গে এখন আবার একই অফিসে কাজ করছেন, এমন ভাগ্য কজনের থাকে। ব্যাপারটা অবশ্য কাকতালীয় নয়। পাশ করার পর বহু খোঁজাখুঁজি করেও আমি চাকরি পাচ্ছিলাম না। সাইমি ওর অফিসে চাকরিটা জোগাড় করে দেয়। নিজের ব্যর্থতার গল্প অনেকেই বলতে চায় না, কিংবা বললেও চোখ মুখে থাকে প্রবল সংকোচ। অথচ আশফাকের মধ্যে সেসব কিছুই দেখা গেল না। বেশ অকপটেই বলে ফেলল চাকরি না পাওয়ার ঘটনা। তাহলে তো নিশ্চয়ই আপনারা বেশ ভালো বন্ধু। তা তো বটেই। আসলে সাইমের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখা ধৈর্যের ব্যাপার। ছেলেটা বড্ড চাপা, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখবে। আপনার কাছেও আড়াল করে রাখে? একমাত্র আমার কাছেই আড়াল করে না, পৃথিবীটা হাতে গোনা 2-1 সঙ্গে সায়েম নিঃসংকোচে কথা বলতে পারে। সৌভাগ্যবশত আমি তাদের একজন। নাজ হঠাৎ অন্যমনস্ক হয়ে বলল। আরেকজনকে? আশফাক বুঝতে না পেরে বলল। সরি। না মানে বললেন না উনি হাতে গোনা 2-1 সঙ্গে নিঃসংকোচ কথা বলতে পারেন। একজন তো আপনি, তাহলে অন্যজনকে সেটাও নিশ্চয়ই জানবেন। আশফাক কিছুটা ধাঁধায় পড়ে গেল, যেন প্রশ্নটার উত্তর তার জানা আছে, তবে কিভাবে উত্তর দিতে হবে জানা নেই। নাজ বলল। উনি তো আপনার কাছে কিছুই আড়াল করে না। উনি আমাদের বিয়ের কথা আপনাকে বলছেন, কিভাবে পাকে চক্রে বিয়েটা হলো। হ্যাঁ বলেছে। তাহলে তো ওনার কিছুই আপনার কাছে অজানা নেই। আপনাকে একটা প্রশ্ন করব ভাইয়া, প্লিজ ওনাকে কিছু বলবেন না। আশফাক অনিশ্চিত গলায় বলল। কি প্রশ্ন? নাজ ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল। উনি কি কাউকে ভালোবাসেন? ভয়াবহভাবে হকচকিয়ে গেল আশফাক। নাজ যে এমন একটা প্রশ্ন করে বসবে তা ছিল তার কল্পনারও বাইরে। উনি যে কাউকে ভালোবাসেন এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। আপনাকে জিজ্ঞেস করছি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছি। আমি ভ্রমের মধ্যে বাঁচতে চাই না, প্লিজ বলুন না। আপনি তো সবটাই জানেন। উনি কি কাউকে ভালোবাসেন? নাজের জোড়াজড়িতে আশফাক মুখ ফসকে বলেই ফেলল। হ্যাঁ। কয়েক মুহূর্তের নীরবতা বয়ে গেল। নাজ যেন বুঝতে পারেনি কথাটার মানে, এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে বুঝতে যখন পারল, চাপা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মধ্যে থেকে। নাজ অস্পষ্ট গলায় বলল। কবে থেকে? আমার মনে হয় কি। আপনি বলুন না কবে থেকে। প্রায় 4 বছর তো হলো। নাজ ভারী কণ্ঠে বলল। কে সে? আপনি দেখেছেন তাকে? হ্যাঁ দেখছি, কিন্তু 4 বছর? মেয়েটা অনেক সুন্দরী তাই না? কি করে সে? আপনাদের অফিসেই চাকরি করে? আপনি প্লিজ শান্ত হন। আমার মনে হয় না সাইমের পার্সোনাল বিষয়ে ওর পারমিশন ছাড়া কিছু বলা উচিত হবে। আই এম সরি। মুহূর্তেই নাজ নিজেকে সামলে নিয়ে বলল। না আসলে আই এম সরি, আমার এভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি, কিছু মনে করবেন না। ভালোবাসার মানুষটার ভালোবাসা না পাওয়া কষ্টকর, তবে সেই মানুষটার ভালোবাসায় অন্য কারোর অধিকার, এই তথ্য তার থেকে ঢের বেশি কষ্টকর। তবে অদ্ভুত ব্যাপার, নাজের কষ্ট হচ্ছে না। কষ্ট পেতে পেতে যে মানুষটা পাথর হয়ে যায়, সে আবার নতুন করে কষ্ট পাবে কি করে? 4 বছর ধরে যদি আরেকটা মানুষকে ভালোবেসেই থাকে, তবে এই বিয়ের কি মানে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়, তবে কোনো প্রশ্নই আর সাইমকে করবে না সে।
সাইম কেন কাউকেই করবে না। যন্ত্র যেভাবে কমান্ড পেলে চলে সেভাবেই চলবে সে। আর তো মোটে 1.5 বছর, ডিভোর্সটা তো এরপর হয়েই যাবে। সাইম কি যেন বলেছিল, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। এখন থেকেই নিজের রাস্তায় চলতে শিখতে হবে। যে জিনিস কোনোদিন পাবার নয় তাতে অভ্যস্ত হওয়ার মানে হয় না। তবুও বেহায়া মনটা বারবার বলছে, আমি আজও তাকে ভালোবাসি, এই মুহূর্তেও বাসি, চিরকাল এভাবেই ভালোবেসে যাব। সাইমের ঘুম ভাঙলো খুব ভোরে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন। আশফাক এতটা সময় ছিল। সাইম তার চিরাচরিত ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেবিনে এখন কেবল তারা দুটো প্রাণী। নিজেকে ব্যস্ত রাখার অজুহাতে নাচ গভীর মনোযোগ দিয়ে সাইমের ওষুধগুলোর নামগুলো পড়ছে। সাইম অবশেষে নীরবতা ভঙ্গ করে বলল, কখন এসছো তুমি? মানুষের কণ্ঠস্বর যেন হৃদয়ের তীক্ষ্ণ শুলের মতো বিঁধে গেছে। এই কণ্ঠস্বরের প্রতি সেই কবে থেকে আসক্ত নাচ। এই কণ্ঠস্বর যে কোনোদিন তার হবে না ভাবতেই শিউরে উঠল নাচ। তবুও নিজেকে প্রাণপণ সামলে নাচ শুকনো গলায়, রাতেই। রাতে আবার একা একা আসতে গেলে কেন? কারণ কাগজে কলমে একমাত্র আমারই আসার অধিকার আছে। পৃথিবীতে কাগজ কলমের শক্তি অনেক বেশি। আপনি অবশ্য চাইলে অন্য কাউকে এখানে ডেকে আনতে পারেন। আপনার ফোনটা তো ভেঙে গেছে, আমারটা আছে, নাম্বার ডায়াল করে দেব? বেশ অনেকটা সময় চুপ করে থেকে সাইম অন্যরকম গলায় বলল। ইউ হেট মি, ডোন্ট ইউ? নাচ উত্তর দিল না, হাসলো। তবে সেই হাসিটার মধ্যেই যে কত চাপা বিষণ্ণতা লুকিয়ে আছে সাইম কোনোদিনও জানবে না। ঔষধটা খেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বলবেন। এখন ফোনে কথা বলতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও বলতে হবে। বেচারি কাল সারা রাত জেগে আপনার জন্য দোয়া করেছেন। কথাগুলো নাচ ঠিকই বলেছে, তবে তার মধ্যে কোনো আবেগ নেই। যেন কেউ তাকে বোতাম চেপে কথাগুলো বলতে বলেছে, তাই সে বলেছে। হাসি খুশি সেই মেয়েটা আজ সত্যি আবেগশূন্য এক রোবটে পরিণত হয়ে গেল। বলিস কি, তার মানে তোর জামাইয়ের গার্লফ্রেন্ড আছে? হতবাক গলায় বলল তুষি। লাইব্রেরির নির্জনতায় বসে নোটগুলো গুছাচ্ছিল নাচ। হুট করে তুষি কুদ থেকে যেন এসে একটার পর একটা প্রশ্ন করে জেনে নিল পুরো ঘটনা। নাচ শুকনো গলায় বলল, উনি একজনকে ভালোবাসেন। আরে বাবা, একই তো কথা, তুই শিওর? হ্যাঁ, কবে থেকে? 4 বছর ধরে। কি 4 বছর ধরে? এক মিনিট, তার মানে তোদের বিয়ের আগ থেকে এসব চলছে? নাচ নির্বিকার ভঙ্গিতে বলল, তাই তো মনে হয়। আমার মাথায় না কিছুই খেলছে না। প্রেমিকাই যদি থাকে তাহলে তোকে বিয়ে করতে গেল কেন? এটা তো সেই ভালো বলতে পারবে। তুষি হতবিহবল গলায় বলল, তুই এতটা নির্বিকার ভাবে কিভাবে থাকতে পারছিস? সে একসঙ্গে 2টা মেয়েকে ঠকাচ্ছে। ব্যাপারটা যেমন তুই এতদিন জানতি না, তেমনি ওই মেয়েটাও নিশ্চয়ই জানে না যে তার বিয়ে হয়ে গেছে। নাচ হাই তুলতে তুলতে বলল, আমাকে আর ঠকাচ্ছে কোথায়? তার সঙ্গে তো আমার ডিভোর্সই হয়ে যাবে। এই নাচ, মেয়েটা কে রে? জানি না। আরে গাধা, এটাও জানিস না? চল এক কাজ করি, মেয়েটাকে খুঁজে বের করি। নাচ বিরক্ত গলায় বলল। কি দরকার তুষি? তুষি রাগে গজগজ করতে করতে বলল, তোর দরকার না থাকলেও আমার আছে। মেয়েটার জানা দরকার যে সে প্রতারিত হচ্ছে। তোর জামাইয়ের সঙ্গে ফেসবুকে অ্যাড আছে? এতদিন ছিল, বিয়ের পর পর আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, এখন আনফ্রেন্ড করে দিয়েছি। খুব ভালো করেছিস। এমন একটা মানুষকে ফ্রেন্ড লিস্টে রাখার কোনো মানে হয় না। কিন্তু তার ফ্রেন্ড লিস্টটা কি পাবলিক? জানি না। তোর ফোনটা দে তো। আবার ফোন দিয়ে কি করবি? আহ, দে তো। তুষি নাজের ফোন থেকে সাইমের ফেসবুক আইডি বের করে একটা স্ক্রিনশট তুলে সেটা পাঠিয়ে দিল নিজের মোবাইলে। নাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ক্লাসে যাবি না? এত গুরুত্বপূর্ণ একটা রিসার্চে বসতে হবে আর তুই আছিস তোর ক্লাস নিয়ে। বেশিক্ষণ লাইব্রেরিতে থাকিস না, ম্যাম তোকে দেখলে রেগে যাবেন। নাজ দীর্ঘশ্বাস ফেলে চলে এলো ক্লাসে। ভাবনা চিন্তা করার ক্ষমতা তার প্রায় হারিয়েই গেছে। কয়েকদিন আগে হলেও আগ্রহ নিয়ে তুষির সঙ্গে খুঁজতে বসে যেত সাইমের ভালোবাসার মানুষটাকে। তবে এখনকার মানসিক পরিস্থিতি তাতে সাই দিচ্ছে না। কি দরকার অযথা ঝামেলায় জড়াবার? আনোয়ারা ম্যাডামের ক্লাস। তিনি কোনো একটা জরুরি কাজে গেছেন। ক্লাসে আসতে 15 মিনিট দেরি হবে। ম্যাম অবশ্য বলে গেছেন এই 15 মিনিট সকলকে শান্ত হয়ে বসে থাকতে। সেই নির্দেশ
রীতিমতো অমান্য করেই সকলে হই চেঁচামেচিতে মগ্ন। নাচ কি করবে ভেবে পাচ্ছে না। কোনো কাজ করা ছাড়া শুধু শুধু বসে থাকা কষ্টকর। হঠাৎ মনের অজান্তেই তার হাতটা চলে গেল খাতার শেষ পাতায়। একটা পেন্সিল দিয়ে কি যেন আঁকছে মেয়েটা। একটা সময় নাচ প্রচুর ছবি আঁকতো। খাতার পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যেত, অথচ তার ছবি আঁকা শেষ হতো না। আমাদের সমাজটা এমন, সাধারণের থেকে কেউ ভিন্ন কিছু করলেই তাকে নিষ্কর্মার দলে ফেলে দেওয়া হয়। ছবি আঁকাটা নিছক সাধারণের থেকে ভিন্ন, তাই নাচকেও সমাজের সেই মানুষগুলোর কটূক্তির শিকার হতে হলো। মেয়েটা যে চমৎকার ছবি আঁকে তা কারোর নজরে পড়ল না। গুণগুলো এড়িয়ে কেবল নাচের ত্রুটি আর ব্যর্থতা খুঁজতেই ব্যস্ত তারা। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ প্রায় একই রকম। সমাজ বৈচিত্র্যতা সহ্য করতে পারে না। তাই ব্যতিক্রম কাউকে দেখলেই তাকে টানতে চাই নিজেদের দলে। নাচের বয়স তখন এতটাই কম ছিল যে বুঝতেই পারেনি ওই মানুষগুলো তার ভবিষ্যৎ নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। নাচের লেখাপড়ায় ভালো করা বা না করাতে তাদের কিছুই আসে যায় না। কোনো একদিন লেখাপড়ায় ভালো করে ফেললেও ওই মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে নাচের অন্য ত্রুটি খুঁজতে। তার চিত্রকর্ম সকলের অপছন্দের বলে আঁকা আঁকিটাই বন্ধ করে দেয় নাচ। বাবা অবশ্য বহুবার আঁকতে বলেছিলেন না, শুনিনি। আজ বহু বছর পর আঁকতে বসলো, তবুও একটুকু ভুল হলো না তার। কয়েক মিনিটের মাথায় একটি মেয়ের মুখশ্রী এঁকে ফেললো। যদিও পেন্সিলে আঁকা সাদা কালো এক ছবি মাত্র, তবুও মনে হচ্ছে মেয়েটি যেন জীবন্ত। চোখে মুখে তার অদ্ভুত এক মায়া কাজ করছে। নাচ খাতাটা বন্ধ করতে যাবে, তখনই তার পাশ থেকে বিস্মিত গলায় ক্লাসের একটা মেয়ে বলে উঠল, নাচ মনে মনে খানিকটা চমকে গেল। বোধহয় আশা করছিল এই মেয়েটাও তার আত্মীয় স্বজনদের মতো ছবিটার দিকে তাকিয়ে চোখ মুখ বিকৃত করে বলে উঠবে, এসব কি এঁকেছ, যাও পড়তে বসো। আকস্মিক এই প্রশংসা হজম করতে কিছুটা সময় লাগলো তার। ফিকে হাসি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মেয়েটা তার অপর বান্ধবীকে ছবিটা দেখিয়ে বলল, নাচদের কলেজটা বিখ্যাত হাবিজাবি পরীক্ষার জন্যে। সারা বছর একটার পর একটা হাবিজাবি পরীক্ষা চলতেই থাকে। এতে নাকি পড়াশোনার সঙ্গে ছেলে মেয়েদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় না, আবার পরীক্ষা দেওয়ার একটা অভ্যাসও গড়ে ওঠে। তেমনই এক পরীক্ষা নেওয়া হয়েছে গত সপ্তাহে, 20 মার্কের শর্ট টেস্ট। ম্যাডাম ক্লাসে এসেই সেই পরীক্ষার খাতাগুলো দিলেন। চিরকাল কোনো পরীক্ষার খাতা পেয়েই নাচ খাতা উল্টে পাল্টে দেখেছে, কত নম্বর কাটলো, কোথায় কোথায় ভুল হলো। তবে আজ একেবারেই ভিন্ন চিত্র। কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইল খাতাটার দিকে। টিচার একটা নম্বরও কাটতে পারেনি, কি সাংঘাতিক ব্যাপার। ম্যাডাম নাচের কাছে এসে নিচু গলায় বললেন, তোমার ইমপ্রুভমেন্ট দেখে আমরা সবাই খুশি নাচ। নাচ স্বভাবসুলভ হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম। এবছর কি নতুন করে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছ? না ম্যাম, আমি নিজেই পড়ি। পরীক্ষার খাতা পড়ে যা বুঝলাম তুমি অনেক ক্রিয়েটিভ। মন দিয়ে লেখাপড়া চালিয়ে যাও, ইনশাআল্লাহ এইচএসসিতে অনেক ভালো করবে। দোয়া করবেন ম্যাম। আগে স্যার ম্যাডামদের ক্ষুদ্রতম প্রশংসা নাচের জন্য ছিল গর্বের বিষয়। কলেজ শুদ্ধ সবাইকে গর্ব করে বলে বেড়াতো, অথচ আনোয়ারা ম্যাডামের এত বড় একটা প্রশংসা আজ মোটেও বিগলিত করলো না তাকে। ক্লাস শেষে সে এসে বসলো ক্যান্টিনে। পরের ক্লাসটা 10 মিনিট পর। এই সময়টুকু কোনোভাবে পার করে দিতে পারলেই হয়। নাচের জীবনটাই আজকাল কাটছে সময় পার করতে করতে। সাইমের কথা ভেবে মনটা যখন যন্ত্রণায় কাতরাতে থাকে, নাচ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আর তো কেবল একটা বছর, এরপর মানুষটাকে রোজ রোজ চোখের সামনে দেখতেও হবে না, কষ্টও থাকবে না। একটা বছর কোনো মতে কাটিয়ে দাও। তুষি হুট করে এসে ধর্মর করে নাচের পাশের চেয়ারটায় বসতে বসতে বলল, পেয়েছি। নাচ শুরু গলায় বলল, কি পেয়েছিস? এই দেখ। তুষি তার মোবাইলটা নাচের হাতে ধরিয়ে দিল। মোবাইলের স্ক্রিনে ভাসছে অসম্ভব রূপবতী এক মেয়ের ফেসবুক আইডি। নাচ নামটা পড়ল, হুমায়রা হাসান অদিতি। নাচ জিজ্ঞাসু গলায় বলল, কে এটা? এখনো বুঝতে পারছিস না? এই ছবিটা দেখ। তুষি এবার অদিতি নামের ওই মেয়েটার আইডি থেকে আরেকটা ছবি বের করলো। ছবিটা এক নজর দেখতেই রীতিমতো চমকে গেল নাচ। কয়েক মুহূর্ত সময় লাগলো নিজেকে সামলাতে। ছবিটাতে অদিতি আর সায়েম পাশাপাশি দাঁড়িয়ে, তাদের দুজনের
মুখে হাস্যোজ্জ্বল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত সাইমকে এতটা খুশি কোনো দিনও দেখেনি নাজ, যতটা না দেখছে এই ছবিতে। হঠাৎই নাজের মনে হলো পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেই পারে, ছবি তুললেই কি প্রেম হয়ে যায় নাকি? নাজ ছোট্ট এক দীর্ঘশ্বাস গোপন করে বলল, তুই এত শিওর হচ্ছিস কি করে? শোন নাজ, আমি কখনো আন্দাজে কথা বলি না, প্রপার রিসার্চ করে বলছি। মানে? ভালো করে দেখ, এই মেয়েটার রিলেশনশিপ স্ট্যাটাস ইন এ রিলেশনশিপ, তাও আবার ঠিক 4 বছর আগে থেকে। আর তোর জামাই কবে থেকে প্রেম করছে? নাজ অস্পষ্ট গলায় বলল, 4 বছর আগে থেকে? শুধু এটাই নয়, তার লক্ষণ আছে, ভালো করে দেখ। তার প্রতিটা পোস্টে মেয়েটা কমেন্ট করে, আগে কখনো খেয়াল করিসনি? নাজ না সূচক মাথা নাড়ল। তুষি উৎফুল্ল গলায় বলল, এতেও যদি তোর মন না ভরে তাহলে আরো একটা লক্ষণ আছে। এই মেয়েটা আর তোর জামাই একই কোম্পানিতে চাকরি করে। আগে এই মেয়েটা ঢাকাতেই ছিল, এখন ট্রান্সফার হয়ে চিটাগংয়ে চলে গেছে। চিটাগংয়ে এই কোম্পানি ব্রাঞ্চে আছে। তুই বল, এই যদি তোর জামাইয়ের প্রেমিকা না হয় তাহলে কি হবে? নাজ চুপ করে রইল। এখন তোর মনে প্রশ্ন জাগতেই পারে, 4 বছর ধরে প্রেম করলে মাঝখানে তোকে আবার বিয়ে করতে গেল কেন? এই নিয়েও আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। কি দাঁড় করিয়েছিস? হাইপোথিসিস মানে হলো কোনো ঘটনার প্রস্তাবিত বিবরণ। তা তোর হাইপোথিসিসটা কি? মনে কর 4 বছর ধরে দুজনে প্রেম করছে, হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মনোমালিন্য হয়। মনোমালিন্যটা ব্রেকআপ পর্যন্ত গড়ায়। ব্রেকআপ হয়ে গেলে তোর স্বামী মহোদয় জেদের বাবা মায়ের পছন্দে বিয়ে করতে রাজি হয়। এদিকে তাদের পছন্দ করা মেয়েটা আবার যায় পালিয়ে। সেকেন্ড অপশন হিসেবে তোকে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়। তোর জামাইয়ের ইগো হলো হার্ট। সে কি এতটাই ফেলনা নাকি যাকে বাবা মা এনে দেবে, তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবে? তার পুরানো প্রেম আবার জেগে উঠলো। কেমন লাগলো আমার হাইপোথিসিস? নাজ ক্লান্ত গলায় বলল, দারুণ। পড়াশোনায় এতটা মাথা খাটালে আজ তুই আমাদের ফার্স্ট গার্ল হতি তুষি। তুষি ভ্রুকুচকে বলল, ঠাট্টা করবি না, এক্ষুনি অদিতি না ফদিতিকে মেসেজ পাঠা, বল কিভাবে ওই বদলোকটা তোদের দুজনকে একসঙ্গে ঠকাচ্ছে। আমি সেসব কিছুই করছি না। তুষি চোখ দুটো কপালে তুলে বলল, মানে কি, তুই মেসেজ পাঠাবি না? হুম, কিন্তু কেন নাজ? আমি ভীষণ ক্লান্ত, এসব আর ভালো লাগছে না। একই দুঃখে আর কতদিন দুঃখী থাকবো? আমার নিজেরই তো একটা জীবন আছে নাকি? তাই বলে লোকটাকে তুই শাস্তি দিবি না? নাজ মলিন কণ্ঠে বলল, কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই তুষি। ওপরে বসে একজন সবকিছু দেখছেন, শাস্তি দেওয়ার হলে তিনিই দেখবেন। আজ আর সাইম নাজকে কলেজ থেকে নিতে আসেনি, নাজই বারণ করে দিয়েছে। অ্যাক্সিডেন্টের পর সেরে ওঠা আজই প্রথম অফিসে ফিরেছে মানুষটা। তার উপরে আবার নাজকে নিতে আসলে শরীরের উপর বাড়তি ধকল যাবে। মানুষের মন কতটা বেহায়া, তাই না? এত কিছুর পরেও মনের এক শুকনো কোণে পরম মমতায় মানুষের প্রতি ভালোবাসার লালন করছে নাজ। মানুষটা যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখছে, তবে সবটাই মনে মনে। বাস্তবে সে এক যন্ত্রমানবী। এমন ভাব করে যেন পৃথিবীর কোনো কিছুই স্পর্শ করতে পারে না তার হৃদয়কে। কলেজ থেকে ফেরার পথে স্টেশনারির দোকানে ঢু মারল নাজ। আজকাল কেন জানি ভীষণ ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। চোখের সামনে একটার পর একটা দৃশ্য ভেসে উঠছে। দৃশ্যগুলো যেন পেন্সিলে বন্দি করে রাখতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ক্লাসের ওই মেয়েটার কথা মতো কতগুলো ক্যানভাস কিনল নাজ। ক্যানভাসের সঙ্গে তার স্ট্যান্ড, নতুনদের জন্য সব থেকে ভালো রং নাকি অ্যাক্রিলিক, আবার ছবি আঁকার জন্য আলাদা এক ধরনের পেন্সিলও ব্যবহার করা হয়। দোকানদারের কাছ থেকে জেনে শুনে প্রয়োজনীয় সকল খুঁটিনাটি জিনিসই কিনে ফেললো নাজ। কিছুটা বাড়তি খরচ হয়ে গেল, হোক। বাড়িতে ফিরে যত দ্রুত সম্ভব রান্নাবান্না সেরে ক্যানভাসের সামনে বসলো নাজ। ভালোই হলো, মনটাকে ব্যস্ত রাখার নতুন এক উপায় পাওয়া গেছে। 6 ঘন্টা লাগিয়ে অতি উচ্চ মার্গীয় এক ছবি এঁকে ফেললো নাজ। ছবিটা প্রথমবার দেখে কিছুই বোঝা যাবে না, দ্বিতীয়বারে কিছুটা বোঝা গেলেও পুরোপুরি যাবে না, সম্পূর্ণটা বোঝা যাবে তৃতীয়বারে। নিজের সৃষ্টির দিকে নিজেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নাজ। ছবিতে একটা মেয়ে বসে আছে তার বিছানার উপরে, তার মুখটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পিঠ। মেয়েটার ঘর আর 5টা সাধারণ মধ্যবিত্ত ঘরের মতোই। মাথার উপরে সিলিং ফ্যান,
দেওয়ালে ঝুলছে ক্যালেন্ডারের পাতা। বিছানার পাশের সাইড টেবিলে পানির জগ, গ্লাস, সবই ঠিক আছে। তবে মেয়েটা তার বিছানায় বসে নদীর দিকে তাকিয়ে আছে। প্রথমবার এই ছবি যে দেখবে সে মনে মনে ভাববে, আঁকিয়ে নির্ঘাত পাগল, ঘরের মধ্যে নদী এলো কোত্থেকে। পরে অবশ্য কয়েকবার চোখ বুলালে ঠিকই বুঝতে পারবে ওটা নদী নয়। মেয়েটার অশ্রুগুলো গিয়ে জমা হয়েছে কাল্পনিক সেই নদীতে। ক্যানভাসটা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলো নাস। ঠিক করলো এ বাড়ি থেকে চলে যাওয়ার সময় সঙ্গে করে ছবিটা নিয়ে যাবে না, ইচ্ছাকৃতভাবেই ফেলে রেখে যাবে। একদিন এই সংসারে আসবে সাইমের ভালোবাসার মানুষটা। প্রথম দিন বাড়িটা ঘুরে দেখতে দেখতে অবাক গলায় বলবে, তাই তো, এটা কোত্থেকে এলো? দাঁড়াও, এখন সরিয়ে ফেলছে। তাদের সুখের সংসারের এক কোণে অবহেলায় পড়ে থাকবে নাজের জমে থাকা অশ্রুগুলো। দেখতে দেখতে এই বছরটাও কেটে গেল। 17 বছর 11 মাস বয়সী যে বালিকাকে সাইম বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিল তার বয়স এখন 20। বিয়ের 2 বছর কেটে গেছে। প্রথম বছরটা যেন জাদুকরি ছিল, দ্বিতীয়টা তেমনই ভয়ঙ্কর। তবুও বছরটা যে পার করে আসতে পেরেছে এতেই নাজ খুশি। আজ নতুন বছরের প্রথম দিন। বারান্দায় দাঁড়িয়ে আতশবাজি দেখছে নাজ। প্রবল এই শীতেও তার গায়ে কোনো সোয়েটার নেই। চাইলেই ছুটে গিয়ে ঘর থেকে সোয়েটারটা আনা যায়, তবে আলসেমি লাগছে তার। কাঁপতে কাঁপতেই তাকিয়ে আছে আকাশের দিকে। শহরটা আজ উৎসবে সেজে উঠেছে। তাদের পাশের বিল্ডিং এর ছাদে 2 বোন ফানুস উড়াচ্ছে। একটু পরপর বিচিত্র কারণে ঝগড়া বাঁধছে তাদের মধ্যে। ওদের কর্মকাণ্ড দেখতে ভালোই লাগছে। হঠাৎই কেমন যেন ভয় হতে লাগলো তার। নতুন বছরটা চলে এসেছে। কয়েক মাস বাদেই তার এইচএসসি পরীক্ষা। ভয়টা অবশ্য পরীক্ষায় নিয়ে নয়। সাইম বলেছিল তার পরীক্ষার পরপরই ডিভোর্স হয়ে যাবে দুজনের। এই হিসাবে আর মাত্র কয়েকটা মাস। আজকাল কেমন যেন হয়ে গেছে নাস। অতীতের সেই প্রাণ চাঞ্চল্যে ভরপুর হাসি খুশি মেয়েটার চোখে মুখে আজ কেবলই মলিনতার রেখা। কোনো কিছুই যেন তাকে স্পর্শ করতে পারে না। সুখের সংবাদে হাসে না, দুঃখে কেঁদে কেটে অস্থিরও হয় না। সবকিছুতেই মেয়েটা থাকে নির্বিকার। একই ছাদের নিচে থেকে পরস্পরের সঙ্গে দীর্ঘদিন কথা না বলে থাকা যায় না। নাজ আর সাইম প্রয়োজনে একে অপরের সঙ্গে কথাবার্তা ঠিকই বলে। নাজ যখন কথা বলে তখন তার গলার স্বর থাকে না কোনো রাগ, থাকে না না পাওয়ার আক্ষেপ। এই তো সেদিন নাজ চিন্তিত ভঙ্গিতে বলল, সে কি? আমার দিকে তাকাও, আমাকে দেখতে পাচ্ছ না? নাজ তার দিকে তাকিয়ে বিরস গলায় বলল, আমি না ইদানিং সবকিছু ঝাপসা দেখছি, লেখা পড়তে পারছি না। কি হতে পারে বলুন তো? সাইম উদ্বিগ্ন গলায় বলল, কাল বিকেলে রেডি হয়ে থাকবে, অফিস থেকে ডিরেক্ট ডক্টরের কাছে নিয়ে যাব। পরদিন ডাক্তারের কাছে গিয়ে জানা গেল চোখ দুটো আসলেই গেছে। উত্তর লেন্সের চশমা ছাড়া আর কোনো উপায় নেই। দোকান থেকে নাজ নিজেই চমৎকার একটা চিকন ফ্রেমের চশমা পছন্দ করলো। সেদিন ওই চশমার দোকানেই অনেকদিন পর প্রথমবার নাজের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলল সাইম। চোখ দুটির অবস্থা করলে কি করে? জানি না, বই পড়তে পড়তে সম্ভবত। নাজ থমথমে গলায় বলল, একটা বছর যেভাবে পরিশ্রম করলে বইগুলোতে সব তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা, এত পড়ার কি আছে? আপনি তো এটাই চেয়েছিলেন। নাজের এই কথাটার জবাব দিতে পারল না সাইম। আসলেই তো, যে মেয়েটাকে সে পড়তে বসো বলে ক্লান্ত হয়ে যেত, সেই মেয়েটাই আজ সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে। ঘরের ভেতর থেকে সাইমের গলার স্বর ভেসে এলো, নাচ, এসো। টেবিলের উপর ধোয়া ওঠা বিরিয়ানির প্লেট। মাঝে মধ্যে শখের বসে এটা সেটা রান্না করার অভ্যাস আছে সাইমের। আজ অফিস থেকে ফিরে অনেকক্ষণ যাবৎ ইউটিউব থেকে রেসিপিটা শিখেছে। নাস চেয়ার টেনে বসতে বসতে বলল, শুধু শুধু কষ্ট করতে গেলেন, দুপুরের রান্না তো ছিলই। রেসিপিটা নতুন শিখেছেন, খেয়ে দেখো কেমন হয়েছে। নাস চামচ তুলে বিরিয়ানি খেয়ে ফিকে হাসি হেসে বলল, অনেক ভালো হয়েছে। মনে মনে ভাবলো, মানুষের সংসারে যে আসবে সে নির্ঘাত অনেক ভাগ্যবতী। চিরকাল এমন চমৎকার একটা মানুষের আশেপাশে বসবাস করার সৌভাগ্য সকলের হয় না। তার যেমন হয়নি। নাচ বহু কষ্টে নিজের মনকে বুঝ দিয়েছে। সাইম অন্য কাউকে ভালোবাসে তাতে তার কি আসে যায়? সে সাইমকে ভালোবাসে, এটাই বড় কথা। ভালোবাসা ভাগাভাগি করে নিলেই তার প্রকৃত আনন্দ পাওয়া যায়। কিন্তু কেউ যদি সেই ভালোবাসার ভাগ না চায় তবে কি আর করা? কেবল ভাগাভাগিতেই নয়, মাঝে মাঝে দূর থেকে ভালোবেসেও এর আনন্দ উপভোগ করা যায়। মানুষ মরে গেলেও ভালোবাসাটা নিয়ে মরে না। ভালোবাসা বেঁচে থাকা অনন্তকাল, অদৃশ্য হয়ে ভাসতে থাকে
পৃথিবীর বাতাসে। নাজের ভালোবাসাটাও না হয় সেভাবেই বেঁচে থাক, ক্ষতি কি? পরের 3টি মাস পরীক্ষার জন্য অমানবিক পরিশ্রম করলো নাজ। ঘুমের কয়েক ঘন্টা বাদে দিনে পুরোটা সময় তাকে দেখা গেল পড়ার টেবিলে। কখনো নাকের ডগায় চশমা লাগিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বইয়ের দিকে, কখনো আবার গোটা গোটা অক্ষরে কিছু একটা লিখছে খাতায়। প্রচুর পড়াশোনা করতে হবে, অনেক বড় একটা মানুষ হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তাকে তাচ্ছিল্য করার সাহস না পায়। নাজ ঠিক করেছে এইচএসসি পাশ করে সে ময়মনসিংহে ফিরে যাবে না, ঢাকাতেই কোনো একটা মেয়েদের মেসে থাকবে। হলে সুযোগ পেলে তো কথাই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টিকে গেলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার চেষ্টা আছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকে গেলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তার। ভবিষ্যতে নিজেকে বড় একজন উদ্যোক্তা হিসেবে দেখার স্বপ্ন দেখে নাজ। ঘড়িতে কাটে কাটে রাত 1টা। রাত পোহালেই সে কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষা। প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র। পড়ার টেবিলে বসে ক্রমাগত বইয়ের পাতা উল্টে যাচ্ছে মেয়েটা। শেষ মুহূর্তে রিভিশন আর কি। হঠাৎ সাইম তার ঘরে এসে ভ্রু সামান্য কুঁচকে বলল, নাজ, এখন রেগে আছো? ওই রিভিশন দিচ্ছি। আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়ো। কি বলছেন? সকালে পরীক্ষা, না পড়লে কি করে হবে? সারা বছর অনেক পড়েছো, রাতে ঘুম না হলে পরীক্ষার হলে মাথা ঠান্ডা থাকবে না। কিন্তু সাইম মিনতির স্বরে বলল, তুমি তো আমার কোনো কথাই শোনো না নাজ, অন্তত একটা কথা শোনো। মানুষটার এই সরল আবেদনকে না করতে পারল না নাজ। সঙ্গে সঙ্গে উঠে এলো চেয়ার ছেড়ে। নাজ ক্লান্ত গলায় বলল, আমি ফোনে অ্যালার্ম দিয়েছি, তবু আপনি সকালে আমাকে ডেকে দেবেন। দেব, তুমি নিশ্চিত ঘুম দাও। ড্রাইভিং শিখতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েও শান্তি মেলেনি সাইমের, তাই সুস্থ হয়ে আবারও নতুন করে শেখা শুরু করে দেয়। প্রতিটা ছেলেই বোধহয় ছোটবেলায় খেলনা গাড়ি দিয়ে খেলতে খেলতে স্বপ্ন দেখে একদিন তার নিজের গাড়ি হবে। সাইমও তার ব্যতিক্রম নয়। গত মাসেই নিজের দীর্ঘদিনের সেই স্বপ্নটাকে অবশেষে সত্যি করে ফেলল নাজ। তার গাঢ় নীল রঙের জাগুয়ার এক্সেল পোর্টফোলিও যখন রাস্তায় নামে, তখন মনে হয় সেই যেন এই সড়কের রাজা। এই গাড়ি উঠতে অবশ্য বেশ ভয়ই লাগে নাজের। এই মানুষটার ড্রাইভিং এর উপর ভরসা করা যায় না, কখন অন্য আরেকটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে হাত পা ভেঙে ফেলবে তার ঠিক আছে। তবুও আজ বেশ নির্ভয়েই গাড়িতে উঠে বসলো নাজ। মানুষটা গত 1.5 বছরে নিজেকে ভালোই গুছিয়ে নিয়েছে। গাড়ি কিনেছে, ফ্ল্যাট বুকিং দিয়েছে, ব্যাংক ব্যালেন্সও নিশ্চয় ভালো পর্যায়ে। এই সাজানো গোছানো জীবনে তার ভালোবাসার মানুষটা না জানি কত সুখে থাকবে। সাইম নিজের জীবনকে গুছিয়ে নিলেও নাজকে করে তুলেছে এলোমেলো। কোনো মানে হয়? নাজ এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাইম গাড়ি চালাতে চালাতে সহজ গলায় বলল, ভয় করছে নাজ? হুম। কেন? নাজ দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, কারণ আমি জানি পরীক্ষাটা খুবই বাজে হবে। আমি হারতে অভ্যস্ত, বোধ হওয়ার পর থেকে কেবল হেরেই এসেছি। এই পরীক্ষা নতুন করে আর কি বা হারতে শেখাবে? সারা বছর পড়াশোনা করে কেউ হারার কথা বলে? নাজ চুপ করে রইল। সাইম আবারও বলল, শোনো নাজ, এইচএসসি কে এইচএসসি ভাববে না। জীবনে তো কত পরীক্ষা দিয়েছ, ভাববে এটা তেমনই একটা পরীক্ষা। তোমাকে যে গোল্ডেন A+ পেতেই হবে এমন কোনো কথা নেই, শুধু চেষ্টা করবে। সাইমের এই কথাগুলোর মাঝে বিচিত্র এক ঘোরের মধ্যে চলে গেল নাজ। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির লুকিং গ্লাসে পড়া মানুষটার প্রতিচ্ছবির দিকে। একবার ইচ্ছা হলো বলতে, আর একটু কথা বলুন না। আপনি বলবেন আর আমি শুনবো, প্লিজ। ডাইনিং টেবিলের উপরে ল্যাপটপটা রাখা। সাইমের অপলক চোখ দুটো সেদিকেই আটকে আছে। ক্রমশই প্রবল আতঙ্ক খেলে যাচ্ছে মনে। দুশ্চিন্তায় পা দুটো থরথর করে কাঁপছে। বসার ঘর থেকে টেলিভিশনের মৃদু আওয়াজ ভেসে এলো কানে। কিছুক্ষণের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ঘরে বসেই ইন্টারনেট এবং SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। প্রযুক্তির অদম্য অগ্রগতির কারণেই আজ শিক্ষার্থীরা পাচ্ছে এই সুবিধা। বিরক্ত ভঙ্গিতে উঠে গিয়ে টিভিটা বন্ধ করলো সাইম। মানুষ এদিকে টেনশনে মরে যাচ্ছে আর এরা শুরু করেছে প্রযুক্তির গুণগান। পরপর 2 গ্লাস পানি খেলে টেনশন নাকি কয়েকটাই কমে যায়। সাইমের ক্ষেত্রে অবশ্য সেসব কিছুই হলো না।
ছেলেটা পরপর 2 গ্লাস পানি ঠিকই খেলো, কিন্তু টেনশন কমার বদলে যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সায়েম এদিকে দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, আর যার রেজাল্ট বের হবে তার কোনো বিকারই নেই। নাজের ঘরের দরজাটা এখনো বন্ধ। মেয়েটা কি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে নাকি? কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলো নাজ। তার চোখে মুখে ঘুম ঘুম ভাব এখনো স্পষ্ট, চুলগুলো এলোমেলো। তাকে দেখতে সায়েম ধমকের সুরে বলল। যারা এইচএসসি রেজাল্ট দিবে সে এতক্ষণ ঘুমায় কি করে? নাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল। ও দিয়েছি রেজাল্ট। না, ঠিক 12টা বের হয়, তার মাত্র 34 মিনিট বাকি। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল জানতে পারবে মাত্র 34 মিনিট পর। এই খবর মোটেও চিন্তিত মনে হলো না নাজকে। ভাবটা এমন যেন রোজ রোজ তার রেজাল্ট বের হয়, এমন গাহিম করে দেওয়ার মতো পরিস্থিতি তার জন্য রোজকারের ব্যাপার। নাজ হাই তুলতে তুলতে বলল। আমি চা খাবো, আপনার জন্য বানাবো? সায়েম হতভম্ব হয়ে বলল। এমন একটা পরিস্থিতিতে চা খাওয়ার কথা কি করে ভাবতে পারো তুমি? প্রশ্নটার উত্তর দিল না নাজ। ধীর পায়ে চলে গেল রান্নাঘরে। পানিতে বলক আসার সঙ্গে সঙ্গে তার ঘুমের ঘোর থেকে বেরিয়ে এলো। সায়েমের চায়ের কাপটা টেবিলের উপরে রাখতে রাখতে নাজ শুষ্ক কণ্ঠে বলল। এখনো অনেক সময় আছে, মাথা ঠান্ডা করে চাটা খান তো। সায়েম চিন্তিত মুখে চুমুক দিল ধোয়া ওঠা চায়ের কাপে। এমন গরম চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই তো মানুষের জিভ পুড়ে যাওয়ার কথা। সায়েমের কিছু হলো না কেন? দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্য প্রকৃতি কি বিচিত্র কোনো নিয়ম তৈরি করে রেখেছে? কোনো এক বেচারাকে ফোন করে একের পর এক অনবরত প্রশ্ন করেই যাচ্ছে সায়েম। কোন ওয়েবসাইটে ঢুকলে রেজাল্ট জানা যাবে, কোন নম্বরে SMS করতে হবে, SMS কী কে লিখতে হবে, তারা রিপ্লাই দিতে দেরি করলে কি হবে, এসব হাবিজাবি প্রশ্ন করে জ্বালিয়ে মারছে লোকটাকে। ফোনের অপর প্রান্তে থাকা বেচারার ধৈর্যের প্রশংসা না করে পারল না নাজ। সায়েমের দুশ্চিন্তার সঙ্গী হওয়ার কোনো অর্থ নেই। নাজ এসে বসলো বারান্দায়। পরীক্ষার পরপর এখানে কতগুলো বেলি ফুলের চারা লাগিয়েছিল। বেলি ফুল চারাই নাকি প্রচুর যত্ন করতে হয়। অধিক হারে সূর্যলোক পরে এমন কোনো জায়গায় রাখতে হবে। বেলি ফুল চারা লালনের নিয়মগুলো বেশ ভালো করেই মেনে চলছে নাজ। চারাগুলো কয়েকদিনের মধ্যেই বেড়ে উঠেছে, তবে ফুল ধরছে না। ইস, গাছের টবগুলোকে যদি সুটকেসে ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। গত কয়েকদিন ধরেই নাচ একটু একটু করে গোছগাছ করছে। রেজাল্ট তো আজ দিয়েই দিচ্ছে। এরপর যে কোনো একদিন চট করে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে সায়েম বলবে, চলো নাচ, তোমাকে বাড়ি দিয়ে আসি। নাচকেও বাধ্য মেয়ের মতো সেই কাগজে সই করে দিয়ে চলে যেতে হবে। সংসারটা তো কোনোদিন তার ছিলই না। নাচ নিজের হাতে এই সংসারটাকে সাজায়নি। সাজানো গোছানো সংসারে নিজের জায়গা করে নিয়েছিল কেবল। সেই জায়গাটা আবার একদিন ছেড়েও দিতে হবে। চা শেষ করে নাচ ব্যস্ত হয়ে পড়ল চারাগুলোর আগাছা পরিষ্কার করতে। ঘরের ভেতর থেকে ব্যস্ত এক ধরনের আওয়াজ ভেসে আসছে। রেজাল্ট সম্ভবত বেরিয়ে গেছে। কিবোর্ডের আওয়াজ শুনে মনে হলো তড়িৎ গতিতে ল্যাপটপে কি যেন টাইপ করছে সায়েম। নিজের রেজাল্ট জানতে বিন্দু মাত্র আগ্রহ বোধ করছে না নাজ। নেই তার সকল মনোযোগ তুচ্ছ এই চাটার উপরেই এসে পড়েছে। ঘর থেকে সায়েম চিৎকার করে বলল, নাচ, তাড়াতাড়ি এদিকে এসো। নাজ উঁচু গলায় বলল। এখন যেতে পারবো না, আমার হাতে মাটি। সায়েম নিজেই উঠে এলো নাজের কাছে। নাজ চারাগুলোর থেকে দৃষ্টি না সরিয়েই বলল, কিছু বলবেন? এটা কি করেছো তুমি? নাজ কয়েক মুহূর্ত সায়েমের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, 3.15 পাইনি। সায়েম গর্বের হাসি হেসে বলল। গোল্ডেন জিপিএ 5। চাপা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নাজের মধ্যে থেকে। সেই দীর্ঘশ্বাসে দীর্ঘদিনের এই পরিশ্রমের উপযুক্ত ফলাফল পাওয়ার আনন্দ মিশে আছে নাকি বিষাদ তা ঠিক বোঝা যাচ্ছে না। মেয়েটা শীতল গলায় বলল, বাহ, ভালো তো। অবিশ্বাস্য আনন্দের এই সংবাদে তিল পরিমাণ উচ্ছ্বসিত বলে মনে হলো না নাজকে। আবারও তার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল গাছের চারা। এমন সাফল্য অর্জনকারী একটা মেয়ের কাছ থেকে এমন আচরণ স্বভাবতই আশা করা যায় না। তাই সায়েম ভড়কে গিয়ে বলল, আমি কিন্তু ঠাট্টা করছি না নাচ। জানি, এ আর এমন কি, দেশে কি আমি একাই গোল্ডেন জিপিএ 5 পেয়েছি? সায়েম কিছু বলতে যাবে তার আগেই সায়েমের ফোনটা বেজে উঠল। ফোন করেছেন হাসনা বেগম। সায়েম ফোনটা রিসিভ করতে করতে ভেতরে চলে গেল। উৎফুল্ল গলায় বলল, মা,
নাচ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। হাসনা বেগম তৃপ্ত গলায় বললেন, আলহামদুলিল্লাহ, বৌমা আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। কি বলিস বাবা? তা তো অবশ্যই। কনার রেজাল্ট জানতে পেরেছ? না বাবা, মেয়েটা তো সেই 7 সকালে বেরিয়েছে। কলেজ থেকেই নাকি রেজাল্ট জানবে। তোমরা আর মডার্ন হতে পারলে না মা। একটা এসএমএস পাঠালে তো জানা যায়। ওর রেজিস্ট্রেশন নম্বর হাতের কাছে আছে। হাসনা বেগম বিভ্রান্ত গলায় বললেন। সেসব যে মেয়েটা কোথায় রেখেছে। কথার মাঝেই সাইম লক্ষ্য করলো অনবরত কল আসছে অপরিচিত এক নম্বর থেকে। সাইম ব্যস্ত গলায় বলল, রাখলাম মা, আমার একটা ফোন আসছে। কনার রেজাল্ট জানার সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ততক্ষণে বারান্দার কাজ সেরে নিজের ঘরে ফিরে এলো নাচ। বিছানাটা অগোছালো হয়েই পড়ে আছে, গোছাতে ইচ্ছে করছে না। আবারও গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লে ভালো হতো। পারলে ভালো হতো। নাচ ক্লান্ত ভঙ্গিতে চাদর ভাঁজ করছে। তখনই সাইম এলো তার মোবাইলটা হাতে নিয়ে। নাচ, তোর প্রিন্সিপাল ম্যাম ফোন করেছেন, তোমাকে চাইছেন। নাচ ভ্রুকুচকে বলল, আমার সঙ্গে কি কথা? কনস্টিলেট করবেন হয়তো। নাচ অসহায় ভঙ্গিতে বলল। আমি কথাটা তো বলতে পারবো না। সাইম চোখ পাকিয়ে বলল। বেয়াদবি করবে না তো নাচ, কথা বলো। বাধ্য হয়েই ফোনটা কানে তুলে নিল। কল লাউড স্পিকারে দেওয়া। ম্যাডামের কথাগুলো সাইমও শুনতে পাচ্ছে। নাচ ফ্যাকাশে গলায় বলল, থ্যাংক ইউ ম্যাম, রেজাল্টের জন্য। চমকে উঠল নাচ। চরম বিস্ময়ে কয়েক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকিয়ে রইল সাইম আর নাচ। এসবের কি হচ্ছে? যে মেয়েটা টেনে টুনে পাশ করতেই কষ্ট হতো, সে আবার হয়েছে কলেজের সেরা। এও কি সম্ভব? নাচ বিস্মিত গলায় বলল, আপনি কি দেখেছেন ম্যাম? গর্ব এবং আনন্দের উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ল সাইমের চোখে মুখে। এটাই তো চেয়েছিল। মেয়েটা দুর্দান্ত রেজাল্ট করে তাক লাগিয়ে দেবে সকলকে। অথচ আবারও শীতল বর্ণ ধারণ করলো নাজের চোখ মুখ। যেন কলেজে ফার্স্ট হওয়াটাও বড় কোনো ব্যাপার নয়। সাইমের ফোনটা তাকে ফিরিয়ে দিয়ে আবারও চাদর ভাঁজ করতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটার সবসময় এমন গম্ভীর হয়ে থাকে কেন? সে কি জানে না প্রচ্ছন্ন হাসিটা ছাড়া তাকে দেখতে একেবারেই ভালো লাগে না? আচমকায় তার দুই বাহু চেপে ধরল নাচ। আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? যার আনন্দে আত্মহারা হওয়ার কথা, তার চোখ মুখ এমন মলিন থাকবে কেন? ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়ল নাচ। তার কিছু বুঝে ওঠার আগে ঘটে গেল ঘটনাটা। সাইম কি তাকে কিছু জিজ্ঞেস করেছে? প্রবল ঘোরে ডুবে যাচ্ছে নাচ। কিছুই মনে করতে পারছে না, বুঝতেও পারছে না তার কি করা উচিত। এরপর যা ঘটে গেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সায়েম তার একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়ে আলতো করে একটা হাত রাখলো ডান গালের উপরে। তার কপাল ঠেকিয়ে রাখলো নাজের কপালে। নাজের নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বিয়ের পর 2 বছর কেটে গেল, অথচ কোনোদিন তো মানুষটা তার এত কাছাকাছি আসেনি। তাহলে আজ আসছে কেন? সায়েম শান্ত গলায় বলল, চলো, কিন্তু শর্ত হলো গল্পটা শেষ হবার সঙ্গে সঙ্গে খুশিতে চিৎকার করতে হবে। রাজি? নাজ হতবিহ্বল দৃষ্টিতে তাকালো সায়েমের চোখের দিকে। এর আগেও তো বহুবার দেখেছে মায়াময় এই চোখ দুটো। বারবার কেবল এই চোখের প্রেমেই পড়েছে সে। তবে চোখ দুটোটা আজ যে ভাষা ফুটে উঠেছে তাই তো পূর্বে কোনোদিন দেখেনি নাজ। নাজ কম্পিত স্বরে বলল, কি গল্প? চলো বলছি। সাইম নাজের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরে। সময়টা যদি এখানেই ঠিক এই মুহূর্তে থেমে যেত, মানুষটার হাত ধরে যদি কাটিয়ে দেওয়া যেত অনন্তকাল। নিজের ঘরে এনে আলমারির সামনে দাঁড় করালো নাজকে। বিয়ের পরপরই নাজ বুঝে গিয়েছিল এই আলমারিকে ঘিরে সাইমের কোনো একটা রহস্য আছে। বাইরে গেলে সবসময় আলমারি লক করে চাবি সঙ্গে করে নিয়ে যায়। বাড়িতে থাকলেও আলমারির আশেপাশে পর্যন্ত ঘিসতে দেয় না নাজকে। তবে এ নিয়ে খুব একটা ভাবেনি নাজ। একটা মানুষ কিছু গোপন রাখতে চাইলে তা নিয়ে ঘাটাঘাটি না করাই উত্তম। সাইম আলমারি থেকে বেশ কয়েকটা ছোট ছোট ছবির ফ্রেম বের করে নাজের দিকে বাড়িয়ে দিল। ছবিগুলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাজ। কি সর্বনাশ! ফ্রেমগুলোতে বন্দি তার ছবি। তার থেকেও আশ্চর্যের ব্যাপার, নিজের এই ছবিগুলো নিজেই কখনো দেখেনি নাজ। কোনো কালের বসন্ত মেলার ছবি, স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে তোলা ছবি, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার ছবি। আর একটা ফ্রেমের দিকে তাকিয়ে যেন সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠল তার। যে চিঠির কারণে রাতের পর রাত নির্ঘুম কাটালো, অফুরন্ত অশ্রু ছড়ালো, সেই চিঠিটাই বাঁধানো এই ফ্রেমে।
তার ধারণা ছিল চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গেই কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছিল সাইম। সেই ধারণা তাহলে একেবারেই ভুল। পরম যত্নে সুন্দর একটা ফ্রেমে বাঁধাই করে রাখা নীল কাগজে লেখা সেই চিঠি। নাচ হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। তার চোখে মুখে প্রবল জিজ্ঞাসা। 1 কোটি প্রশ্ন এসে জমেছে মনের মাঝে। কোনটা আগে কোনটা পরে করবে বুঝে উঠতে পারছে না নাচ। সাইমের ঘর থেকে বেরিয়ে এসে শান্ত ভঙ্গিতে বসলো বারান্দার দোলনায়। একটা মানুষের মাঝে প্রবল তুফান ছড়িয়ে দিয়ে এতটা শান্ত কি করে থাকতে পারে সে? বসন্ত মেলায় তোলা নিজের সেই ছবি বাঁধানো ফ্রেমটা হাতে নিয়ে নাচ গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো বারান্দার দরজার কাছে। সাইম বলল, বসো। নাচ লক্ষ্মী মেয়ের মতো গিয়ে বসলো তার পাশে। তার কৌতূহলী চোখ যেন নড়ছেই না সাইমের উপর থেকে। চোখ দুটো কেবল একটাই প্রশ্ন অনবরত করে যাচ্ছে। এইসবের মানে কি? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে পরিষ্কার গলায় বলতে শুরু করলো। গল্পটা একটা ছেলে, পাগল একটা ছেলে। সে অন্যদের মতো নয়, জানো। নতুন কোনো গান এলে আবেগে গা ভাসায় না, আবার প্রিয় ফুটবল টিম নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়াও করে না। দুপুরের রোদের মতো ছেলেটা, সে আছে, তার উপস্থিতি সবাই টের পাচ্ছে, তবুও তার তীব্রতাকে রীতিমতো অগ্রাহ্য করে ছুটে চলেছে নিজ ব্যস্ততায়। ছেলেটা আবার মানুষদের সহ্য করতে পারে না, সোশ্যাল এনজাইটিতে ভোগে। নিজেকে বলতে গেলে এক ঘরে করে রেখেছে। বছর 5 আগের কথা, তখন সে মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাবা মা কেউই যেহেতু ঢাকায় নেই, তাই তাকে থাকতে হতো মহসিন হলে। এতে অবশ্যই সে খুশি। মানুষগুলোকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো। বছরে 2-1 অবশ্য বাধ্য হয়ে ঠিকই তাকে গ্রামের বাড়িতে যেতে হতো। সেবারও গেল। গ্রামের মানুষগুলোকে এড়িয়ে চলার জন্য নিজের সদ্য কেনা ক্যামেরাটাও সঙ্গে নিয়ে গেল, ছবি টবি তুলে নিজেকে ব্যস্ত রাখার জন্য। অথচ সে কি একবারও বুঝতে পেরেছিল সেবার গ্রামের বাড়িতে গিয়ে তার জীবনটা পুরোপুরি বদলে যাবে? গল্পটা ভালো লাগছে না আজ? নাচ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাইম আবারও বলতে শুরু করলো। তখন বসন্তকাল। তাদের গ্রামে আবার প্রতি বছর ঘটা করে বসন্তমালার আয়োজন করা হয়। এদিকে ছেলেটা ভেবেছিল কোথাও ক্যামেরা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে, কিন্তু না, সে আশায় পানি ঢেলে তার বোন তাকে দিল বিচিত্র এক অ্যাসাইনমেন্ট। বোন তার বান্ধবীদের নিয়ে মেলায় ঘুরে বেড়াবে, আর ছেলেটাকে দূর থেকে তার ছবি তুলে দিতে হবে। ছবিগুলো এমনভাবে তুলতে হবে যেন সে বুঝতেই না পারে তার ছবিগুলো তোলা হচ্ছে। কি যেন বলো তোমরা? ক্যান্ডিড। দূর থেকে ক্যান্ডিড ছবি তুলে দিতে হবে। সে একরাশ বিরক্তি নিয়ে রেগে টেগে চলে গেল মেলায়। জীবনটা ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকই ছিল। আচমকে প্রবল এক ঝড়ে এলোমেলো হয়ে গেল তার সবকিছু। তার চোখ দুটো আটকে গেল একটা মেয়ের দিকে। ছেলেটা যে জীবনে কোনোদিন মেয়ে দেখেনি তা নয়। কলেজে ইউনিভার্সিটিতে মেয়েদের আশেপাশে তার পড়ালেখা, তবুও ওই বাচ্চা মেয়েটার মধ্যে যে কি ছিল, তার অকারণে খিলখিল করে হেসে ওঠা, দোকানিদের সঙ্গে রীতিমতো ঝগড়া করে দরদাম করা, এসব কিছু যেন ছেলেটা একটা ঘোরে নিয়ে ফেল। তার তো সেই মুহূর্তে ইচ্ছা করছিল মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি আমাকে বিয়ে করবে? সাইম লক্ষ্য করলো নাজের চোখ দুটো বেনিঃশব্দে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সেই অশ্রু মোছার কোনো তাগিদ অবশ্য তার মধ্যে দেখা যাচ্ছে না। প্রবল কৌতূহল আর বিস্ময় নিয়ে গল্পের বাকি অংশটা শোনার অপেক্ষা করছে নাস। তার পরম যত্নে তার চোখের জল মুছে দিয়ে বলল, কেঁদো না তো, অনেক কেঁদেছ। তোমার তো অনেক বুদ্ধি না আজ। বলো তো ছেলেটা কে? আপনি? আর সেই মেয়েটাকে তো দেখতেই পাচ্ছ। অনেকটা সময় চুপ করে থেকে নাস প্রায় ফিসফিস করে বলল। সাইমের ছবি ফ্রেমের দিকে ইশারা করে বলল। নাচের বিস্ময় যেন সকল সীমা ছাড়িয়ে গেল। শুরুর দিকে মনে হচ্ছিল সাইম তার নিজের ভালোবাসার গল্প শোনাচ্ছে, কিন্তু তার ভালোবাসার মানুষটা অন্য কেউ নয়, নাচ নিজেই। না, এমনটা তো হওয়ার কথা নয়। নির্ঘাত সাইম ভুল বলছে কিংবা ভুল শুনেছে সে। ওই দিনের পর থেকে স্কুলের পথে, বাজারে, সিনেমা হলে কত ভাবে যে ফলো করেছি তোমাকে, তার কোনো হিসেব নেই। এই ছবির ফ্রেমগুলো আমার ঘরে দেয়ালেই ঝুলত। নীরবে নিভৃতে দূর বারবার থেকে প্রেম পড়েছে তোমার। মনের মাঝে তোমাকে নিয়ে হাজারটা স্বপ্ন বলতে শুরু করলাম। তবে আমি বড় বড় চেয়েছিলাম যাকে বিয়ে করব, যে হবে নিজের আলো আলোকিত, ঘরের কাঠের পুতুল হয়ে থাকবে না। সবাই তাকে আমার স্ত্রী হিসেবে নয়, বরং নিজের পরিচয় চিনবে। তাই হাজার কষ্ট হলেও সেদিন নিজেকে আটকে রাখি। ছুটে গিয়ে প্রপোজ করিনি তোমাকে। আমি জানতাম একদিন তুমি অনেক বড় হবে। ঠিক করে রেখেছিলাম যেদিন নিজের পায়ে দাঁড়াবে
সেদিন তোমার সামনে গিয়ে মনের কথাগুলো বলবো। নাজ অসহায় গলায় বলল। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন এসব? সায়েম কিঞ্চিত হেসে বলল। এত অধৈর্য কেন হচ্ছ? গল্পটা তো এখনো শেষ হয়নি। নাজ চুপ মরে গেল। সায়েম বলল। এসএসসি পাশ করার পর তুমি কলেজে ভর্তি হওয়ার কারণ আছে। এমনি। সত্যিটা আমি জানি, আমার কাছে লুকাবার প্রয়োজন নেই। জানেনই যখন, তখন জিজ্ঞেস করছেন কেন? তোমার মুখে শুনতে চাই, বলো। নাজ হকচকিয়ে গিয়ে ইতস্তত করে বলল। আমার এসএসসি পরীক্ষার পরপরই বাবার ক্যান্সার ধরা পড়ে। রেজাল্টের কয়েকদিন পরই তিনি চলে যান। ব্যাংকে যা টাকা ছিল সব বাবার চিকিৎসার পেছনেই চলে যায়। আমাদের জন্য ওই বাড়ি আর একটা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া তেমন কিছুই রেখে যাননি তিনি। বাবা মারা যাওয়ার 6 মাস পর ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ততদিনে তো কলেজে ভর্তি হওয়ার ডেট পার হয়ে যাবে। তাই আমি আর মা মিলে সিদ্ধান্ত নিলাম 1 বছর পর ভর্তি হব। সায়েম ছোট্ট এক দীর্ঘশ্বাস গোপন করে বলল। তোমার বাবা কোনো ইন্স্যুরেন্স করেননি নাজ। নাজ আতকে উঠে বলল। কি বলছেন এসব? ইন্স্যুরেন্স করেনি মানে? ইন্স্যুরেন্সের কথাটা মা বলেছিলেন তোমাকে চিন্তামুক্ত রাখতে, যাতে তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করো। 6 মাস পর কোনো টাকা আসতো না, কলেজে ভর্তি হওয়া হতো না। প্রচন্ড বিস্ময়ে খাবি খেল নাজ। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে, অথচ তাকেই কখনো জানানো হয়নি। সায়েম বলল। আমার সব থেকে প্রিয় মানুষের ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে, আর আমি হাত ঘুরিয়ে বসে থাকবো? তা তো হবে না। ঠিক করলাম, এবার আমাকেই তোমার পাশে দাঁড়াতে হবে। তুমি সাকসেসফুল একটা মানুষ হিসেবে দেখার আমার যে স্বপ্ন, সেটা আমাকেই পূরণ করতে হবে। বাট ইউর গার্ল উইথ প্রাইড। তুমি যদি জানতে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে কোনোদিনই সেই বিয়েতে রাজি হতে না। তোমার আত্মমর্যাদা তাতে সায় দিত না। ভাবতে বিয়ে করে হয়তো দয়া করছে, কিন্তু বিশ্বাস করো, আমি কাউকে দয়া করিনি। নিজের স্বার্থটাকে বড় করে দেখেছি, আমার এই স্বপ্নটা পূরণের স্বার্থকে। নাজ বিভ্রান্ত গলায় বলল। কিন্তু আপনার তো আমার সঙ্গে বিয়ে হওয়ার কথাই ছিল। আপনার বিয়ে তো ঠিক হয়েছিল অন্য একটা মেয়ের সঙ্গে। সায়েম ঠোঁটের কোণে বিচিত্র হাসির আভাস ফুটিয়ে তুলে বলল। যে মেয়েটা আমাকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ। অন্য কারোর সঙ্গে কখনোই আমার বিয়ে ঠিক হয়নি নাজ, কেউ পালিয়েও যায়নি। ওই দিন তোমার সঙ্গে আমার বিয়ে হবার কথা ছিল, তুমি নিজের বিয়েতে গেস্ট হয়ে এসেছিলে। বাই দ্য ওয়ে, এই প্ল্যানটা কিন্তু আমার না, অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে পালিয়ে গেছে বলে সেকেন্ড অপশন হিসেবে তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। এই পিকিউলিয়ার নাটকটা যৌথভাবে লিখেছে আমার আর তোমার মা। নাজ হতবাক গলায় বলল। ওরা জানে? সবাই জানে। সবাই জানে, অথচ আমাকে কেউ কিছু বলল না। বললে রাজি হতে এই বিয়েতে? নাজ অবিশ্বাসে ডুবে গিয়ে বলল। নাজ উত্তর খুঁজে পেল না। আসলেই তো সে মুহূর্তে তার মনে সাইমের জন্য কোনো ভালোবাসাও ছিল না। হুট করে যদি জানতে পারত বিয়ের পেছনের আসল উদ্দেশ্য, তাহলে ও কখনোই রাজি হতো না। নাজ শুধু শুধু কারো দয়ার পাত্রী হতে যাবে কেন সে? সাইম কোমল স্বরে বলল। বিয়ের পরের মনের কথাগুলি বলিনি তোমাকে, দীর্ঘদিন দূরে সরিয়ে রেখেছি। ভয় হতো আমাকে নিয়ে ডুবে থেকে তুমি যদি নিজের লেখাপড়া অমনোযোগ হয়ে পড়ো, তাহলে তো তোমাকে সাকসেসফুল দেখার স্বপ্নটা অপূর্ণই রয়ে যাবে। নিজের স্বার্থের থেকেও বড় করে তোমার স্বার্থকে দেখলাম। আমার জীবনের সেরা দিনটা কবে চলে জানো? নাজ না সূচক মাথা নাড়ল। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি দিন, যেদিন জানতে পারলাম আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে আমার মতো করেই ভাবে। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা বলে মনে হচ্ছিল। কত হাজার বার যে পড়েছে সে চিঠি, তার কোনো হিসেব নেই। ইচ্ছে করছিল ঠিক ওই মুহূর্তেই ছুটে গিয়ে জড়িয়ে ধরি তোমাকে, কিন্তু মানুষকে সবসময় নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারে? আমিও পারলাম না, উল্টো তোমাকে কষ্ট দিলাম। এতটা কষ্ট বোধহয় জীবনে কেউ দেয়নি তোমাকে। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকিনি। আমার ভেতরটা পুরে ছারখার হয়ে যাচ্ছিল। রাতের পর রাত কেবল তুমি একা নির্ঘুম কাটাওনি, আমিও কাটিয়েছি। সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছিল। মাঝখানে ঝামেলা করলো আশফাক গাথাটা। বারবার বলে দিয়েছিলাম, তুমি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে যেন চুপ থাকে। তবুও বিকল্পটা বলে দিল আমার জীবনে একজন আছে। ভাগ্যিস বলেনি সে একজনটা কে। আশফাকের ওই একটা কথায় হয়তো
তোমার কষ্টগুলোকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। একটা সময় তোমার কষ্ট পরিণত হলো জেদে, কিছু একটা করে দেখানোর জেদ। মনে মনে ঠিক করলে মন দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রমাণ করবে, আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি তাচ্ছিল্যের পাত্রী নাও, তাই না? নাজ জবাব দিতে পারল না। দু হাত দিয়ে চোখ মুখ ঢেকে অশ্রুগুলো লুকানোর বৃথা চেষ্টা করছে। নারীর সাফল্য যে প্রবলভাবে ঈর্ষান্বিত করে তোলে পুরুষকে, এই ধারণাটা ভেঙে চুরমার করে ফেলল সায়েম। যে মানুষটা তার স্ত্রীকে সফল হতে দেখার জন্য এত কিছু করতে পারে, তার কাছে নির্ঘাত ঈর্ষা শব্দটা ভারী অপরিচিত। সায়েম তার নেশালো কণ্ঠে বলল, তোমার জেদটাই আমার সাফল্য নাজ। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। এই দিনটার জন্য বহুকাল অপেক্ষা করেছিলাম। আমার অপেক্ষার আজ শেষ হলো। আমার আর কিছু চাওয়ার নেই। নাজের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। অতিরিক্ত যন্ত্রণা যেমন সহ্য করা যায় না, অতিরিক্ত আনন্দও তেমনই অসহনীয়। জীবনটা যে আচমকাই এত সুন্দর হয়ে যাবে কে জানতো। নাচ ফোপাতে ফোপাতে বলল, আপনি কি জানেন কতটা খারাপ আপনি? সাইম হেসে অন্যরকম গলায় বলল। এখন জানলাম। নাজের চোখের জল যেন থামছেই না। চোখ দুটো ফুলে উঠেছে মেয়েটার। সাইম দ্বিতীয়বারের মতো তার চোখের জল মোছাতে মোছাতে বলল, কেঁদো না তো। খেয়াল করেছো কিনা জানি না, তোমার চোখে জল সহ্য করতে পারি না আমি। নাজের বেশ অনেকটা সময় লাগলো নিজেকে সামলাতে। একটু আগে যখন ঘুম থেকে উঠেছিল, ঘুণাক করেও টের পাইনি আজকের দিনটি হবে তার জীবনের সারাদিন। নাজ, যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিল, যে কথাটার অভাব ঠোঁট থেকে হাসি কেড়ে নিয়েছিল, সে কথাটা এখন বললে কি খুব রাগ করবে? নাজ কম্পিত স্বরে বলল। কোন কথা? সাইম কিছুটা সময় চুপ করে থেকে গভীর এক শ্বাস নিয়ে বলল, ভালোবাসি নাজ। তুমি কল্পনা করতে পারবে না কতটা ভালোবাসি তোমাকে। এটা স্বপ্ন দৃশ্য, নির্ঘাত স্বপ্ন দৃশ্য। বাস্তব তো এতটা সুন্দর হয় না। মানুষটা তাকে ভালোবাসে, সত্যিই বাসে, নাকি তাকে নিয়ে দেখা নাজের হাজারটা স্বপ্নের মধ্যেও এটিও একটি। নাজ অবিশ্বাসে খাবি খেয়ে মিনতির স্বরে বলল, আপনার হাতটা একটু ধরতে দেবেন প্লিজ? সাইম সঙ্গে সঙ্গে তার হাতটা বাড়িয়ে শক্ত করে ধরল নাজের হাত। দুটো মানুষের অপ্রকাশিত ভালোবাসার অগোচরে থাকার দিন শেষ। এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। এভাবেই হাতে হাত রেখে পাশাপাশি বসে বসে নিঃশব্দে কতটা সময় যে পার হয়ে গেল তার হিসাব কারো কাছেই রইল না। নাজ, তুমি কি কেউ পার্সেল করে আকাশি রঙের একটা শাড়ি পাঠিয়েছিল? রহস্যময় কণ্ঠে বলল সাইম। নাজ কয়েক মুহূর্ত তার দিকে সরু চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? সাইম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার বাসায় কিছু আসবে আর আমি জানবো না? তাই বলে শাড়ির রংটা পর্যন্ত জানবেন? সেটা বড় কথা নয়। বড় কথা হলো জিনিসটা তোমাকে কে পাঠিয়েছে। আমি কি করে জানবো? তোমার ঠিকানা পাঠিয়েছে অথচ তুমি জানো না। নাজ নাসূচক মাথা নাড়ল। সাইম সন্দিহান স্বরে বলল, আমার তো মনে হচ্ছে জানো, এখন ভান করছো জানো না। কি আশ্চর্য, আমি ভান করতে যাব কেন? হতে পারে না তুমি আমার অগোচরে কারোর সঙ্গে প্রেম করছো, সেই শাড়িটা পাঠিয়েছে তোমাকে। নাজের বুকটা ধক করে উঠল। দীর্ঘদিন পর মেয়েটা মুক্তি পেয়েছে কষ্টের কারাগার থেকে। মনের মাঝে বয়ে চলা ঝড়ো হাওয়াটা অবশেষে শান্ত হয়েছে। আবারও নতুন করে কোনো বিপত্তি ঘটতে যাচ্ছে নাকি? কি যন্ত্রণায় পড়া গেল। ওই পার্সেল কে পাঠিয়েছে তা সে আজও জানে না। নাজ আতকে উঠে বলল, ছি ছি, কি বলছেন এসব আপনি? সত্যি করে বলো তো নাজ, আর কি কি পাঠিয়েছে? নাজ সঙ্গে সঙ্গে বলল, আর কিছু পাঠায়নি। এই তো আরেকটা মিথ্যে বললে। শাড়ির পর বক্স ভর্তি চকলেটও তো পাঠিয়েছিল। পাঠিয়েছিল, কিন্তু একটা চকলেটও আমি খাইনি। সব আপনার বোন খেয়েছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করুন কনাকে। নাজের মুখে ভয়ের আভা ক্রমশ ছড়িয়ে পড়ছে। তার ভয়ার্ত এই মুখটা দেখে সায়েম না হেসে থাকতে পারল না। হাসতে হাসতেই বলল, এত বোকা কেন তুমি নাজ? এখনো বুঝতে পারলে না কে পাঠিয়েছিল এগুলো? নাজ প্রযোগল সামান্য কুচকে বলল, আপনি? তাছাড়া আর কার সাহস আছে আমার বউকে শাড়ি পাঠানোর? নিমিষেই ভয়গুলো কেটে গিয়ে নাজের চোখে মুখে জড়ো হলো একরাশ লজ্জা। চেহারা টকটকে লাল বর্ণ ধারণ করলো। কি বললো মানুষটা? বউ? সে কি সত্যিই নাজকে বউ ডেকেছে, না সবটাই মনের ভুল? আচমকা নাজের লজ্জা পেয়ে যাওয়াটা চোখ এড়িয়ে গেল না সাইমের। তাই তাকে সহজ করতে বলল, এতদিন পরনি কেন শাড়িটা? কেন পরবো? কে না কে পাঠিয়েছে
তাই তো জানতাম না। এখন তো জানো, তাহলে পরে ফেলো। অসম্ভব, শাড়ি পরে আমি আবারও জার্নি করতে পারবো না। মনে নেই সেবার শাড়ির কুচি টুচি খুলে কি অবস্থা হলো? সায়েম অন্যরকম গলায় বলল। অসুবিধা কোথায়? সেবার যে কুচি ঠিক করে দিয়েছিল, আজ না হয় সেই দেবে। নাজ লজ্জায় মিয়ে গিয়ে বলল। হয়েছে, জার্নিতে আমি ওসব শাড়ি টাড়ি পরতে পারবো না। নাজ ছুটে চলে এলো নিজের ঘরে। আলমারির উপরের তাক থেকে বের করলো সেই পার্সেলের বাক্সটা। জিনিসগুলো ঠিক সেভাবেই পড়ে আছে। প্রথমবার বাক্সটা খুলে মনে হয়েছিল কেউ একজন দূর থেকে পরম যত্নে সাজাতে চাইছে তাকে। সে কেউ একজনটা কি পারতো না একবার সামনে এসে নিচ থেকে তাকে সাজিয়ে দিতে? দূরে দূরে থেকে লাভটা কি হলো? জীবন বড়ই অদ্ভুত। কখন যে কোন অপ্রত্যাশিত বাঁকে মোড় নেবে কেউ বলতে পারে না। তবে জীবন আজ যে রাস্তাটা এনে দাঁড় করিয়েছে, সেখানেই আজীবন থেকে যেতে চায় নাজ। পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতি হলো ভালোবাসার মানুষটার ভালোবাসা পাবার অনুভূতি, যে অনুভূতি সংখ্যাতীত, ব্যাখ্যাতীত। ভালোবাসার মানুষের সাহস বহুগুণ বাড়িয়ে দেয়। এই মুহূর্তে জীবনে সবকিছু হারিয়ে ফেললেও কোনো আক্ষেপ থাকবে না নাজের, কারণ তার কাছে সায়েম আছে। সুটকেস খুলে সাবধানে পার্সেলের বাক্সটা রেখে দিল নাজ। আজ প্রায় বছর খানেক তারা যাচ্ছে ময়মনসিংহে। ঢাকা থেকে বাসে করে সেখানে যেতে সময় লাগে 4 ঘন্টার একটু বেশি। ভাগ্যক্রমে রাস্তায় যানজট না থাকলে অবশ্য 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে ট্রেনে সময় লাগে 5 ঘন্টারও বেশি। তাদের গ্রামটা আবার স্টেশন থেকে বেশ দূরে, তাই বরাবরই বাসে যাতায়াত করে সায়েম। তবে নাজের বহু দিনের ইচ্ছা ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি যাবে। কখনো ট্রেনে চড়েনি সে। যে মানুষটা এইচএসসিতে গোল্ডেন A+ পায় তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে হয় না। তাই সায়েম গতকাল ট্রেনের টিকিটই নিয়ে এলো। গোটা একটা কেবিন বুক করা হয়েছে তাদের দুজনের জন্যে। কেবিন থেকে নাজের চোখ দুটো যেন চকচক করে উঠল। যা দেখছে তাতেই বিস্ময়ে হাবি খাচ্ছে। নাজ মুগ্ধ গলায় বলল, কি ঝকঝকে ট্রেন দেখেছেন? মনে হচ্ছে যেন বিদেশের কোনো ট্রেনে উঠেছি। সায়েম তাদের সুটকেসটা সিটের নিচে ঠেলে রাখতে রাখতে বলল, সম্ভবত ট্রেনটা নতুন। কয়েক বছর পর এই একই জায়গায় এসে দেখো না, দেখবে জায়গায় জায়গায় পানির পিক, সিটগুলো অপরিচ্ছন্ন, পর্দায় ধুলো। সায়েমের এই আক্ষেপের বাণী নাজের বিস্ময়ে কোনো ছেদ ফেলতে পারলো? এখনো আগের ভঙ্গিতে ঘুরে ঘুরে দেখছে কেবিনটা। ও মা, এটা কি? সায়েম বসতে বসতে বলল। রিডিং লাইট, এই লাইটের সামনে বসে বই পড়া যায়। নাজ হতভম্ব হয়ে বলল, বলেন কি? পড়ে দেখি তো। সায়েম অসহায় গলায় বলল, আর কত পড়বে? পড়তে পড়তে তো চোখ দুটোর 12টা বাজিয়েছ। তাছাড়া এখানে বই পাবে কোথায়? তাই তো। বই না থাকলেও সেই রিডিং লাইট চালালো নাজ। চমৎকার একটা জিনিস। হালকা হলদেটে আলোর আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এমন আলোতে পড়লে চোখের আরাম, মনেরও শান্তি। নাজ মোহিত গলায় বলল, আমার ঘরেও এমন একটা লাইট লাগিয়ে দিবেন। সায়েম জবাব না দিয়ে সরু চোখে তাকিয়ে রইল নাজের দিকে। আমার ঘর মানে কি? মেয়েটা কি সারা জীবন আলাদা ঘরে থাকার পরিকল্পনা আছে নাকি? আবারও শোনা গেল নাজের মোহিত গলা। দেখুন দেখুন, এটাই কি সেই বিখ্যাত ট্রেনের চেইন? হুম, এটা টেনে ধরলে সত্যি সত্যি ট্রেন থেমে যাবে? হ্যাঁ, ট্রাই করে দেখবে নাকি? এখন তো ট্রেন চলছেই না। সেজন্য তো ট্রাই করতে বলেছি। চলন্ত ট্রেনের চেইন টেনে আমাকে জরিমানা করার ধান্দা আছে? তাতে কি, মোটে 200 টাকা জরিমানা। নাচ, তোমার ফেসবুক ফলোর জন্য কত? নাজ ইতস্তত করে বলল, 213। তাহলে বরং এক কাজ করে, তুমি চেইন টেনে ধরলে 200 টাকার বদলে 200 ফলোয়ার বলে তোমার ফেসবুকে দিয়ে দিই, কি বলো? নাজ সায়েমের মুখোমুখি থাকা সিটে বসতে বসতে শুকনো গলায় বলল, সেটাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি একজন মহাকিপটা। সায়েম ধমকের সুরে বলল। ওখানে বসছো কেন? আমার পাশে এসে বসো। নাচ গুটি গুটি পায়ে গিয়ে বসলো তার প্রিয় মানুষটার পাশে। সায়েমের পাশে যে এর আগে সে কোনোদিন বসেনি তা নয়, তবুও আজ হঠাৎ এমন লাগছে কেন? মনে হচ্ছে যেন পৃথিবীর সকল সুখানুভূতি এসে জড়ো হয়েছে রেলের এই কেবিনটার মাঝে। ট্রেন চলতে শুরু করেছে। নাচ আগ্রহ নিয়ে জানালার বাইরে তাকালো। প্রচণ্ড গতিতে পেছনে সরে যাচ্ছে রাস্তার গাছপালা, গাড়ি আর মানুষগুলো। ইঞ্জিনের ঝুকঝুক শব্দে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল নাচ নিজেও জানে না। গভীর ঘুমে প্রশান্তি নিঃশ্বাস ফেলছে মেয়েটা।
কতগুলো রাত যে নির্ঘুম কাটিয়েছে তার কোনো হিসাব নেই। নির্ঘুম সেই রাতগুলো অবশেষে অবসান হলো। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপ যখন মানুষকে তাড়িয়ে বেড়ায় না, তখন যে এতটা স্বস্তি অনুভব হয় কে জানতো। এদিকে সায়েম পড়েছে বিপদে। সময়টা যেন কাটতেই চাইছে না। চলন্ত ট্রেনে ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না। নাচ জেগে থাকলেও একটা কথা ছিল, তার বিখ্যাত FM রেডিও শুনে শুনে সময়টা পার করা যেত। একটা সময় মেয়েটার অনবরত কথার ঝুলি থেকে রেহাই পেতে চাইতো সায়েম, অথচ আজ যেন নিজে থেকেই চাইছে কথা বলে বলে মাথাটা ধরিয়ে দিক নাচ। ঘুমের ঘুরিয়ে আচমকা সায়েমের কাঁধে মাথা রাখলো নাচ। ভালো লাগার অনুভূতিগুলো তীব্র গতিতে ছড়িয়ে পড়ল সায়েমের সমস্ত শরীর জুড়ে। ঠিক এই মুহূর্তটা কোনো স্বপ্ন দৃশ্য বলে মনে হচ্ছে তার কাছে। যে মানুষটাকে এতকাল দূর থেকে ভালোবেসে আসলো, কখনোই ভাবতে পারেনি তার সঙ্গে এমন একটা একান্ত মুহূর্ত পাবে সায়েম। তার ভয় হতো ভালোবাসার কথাটা নাচকে বলে দিলে সে যদি মুখ ফিরিয়ে নেয়, প্রত্যাখ্যান করে তার সকল অনুভূতিগুলোকে। ভয়ের তীব্রতা এতটাই বেশি ছিল, ভালোবাসাটা দীর্ঘদিন থেকে গেছে মনের আড়ালেই। তবে বলতেই হয় নাচের সাহস আছে। সাহস না থাকলে একটা মেয়ে অমন সাবলীল ভাষায় নিজের মনের কথাগুলো লিখতে পারে? সায়েম আর চোখে তাকালো নাজের দিকে। বাচ্চা এই মেয়েটার মধ্যে সে যে কি খুঁজে পেয়েছিল তা আজও জানা নেই, সে জানতে চাইও না। মনে হচ্ছে নাচ যেন মহাশক্তিশালী এক কৃষ্ণ গহ্বর আর সায়েম ক্ষুদ্র কোনো গ্রহাণু। না, ঘুমন্ত এই নিষ্পাপ মুখটার মায়া দিয়ে ক্রমশ এই গ্রহাণুকে টেনে নিচ্ছে নিজের দিকে। অবাধ্য চুলগুলো বারবার এসে আশ্রে পড়েছে নাজের মুখের উপর। কোমল স্পর্শে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবে খুব একটা লাভ হচ্ছে না। নাজের ঠোঁট দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক, দু চোখের পাতা তিত্তির করে কাঁপছে। এইসবের মাঝে কতক্ষণ নিজেকে সামলে রাখা যাবে কে জানে। না, অনর্থ ঘটে যাওয়ার আগে স্বাদের ঘুম থেকে মেয়েটাকে ডেকে তুলতেই হচ্ছে। নাচ, নাচ, উঠে পড়ো। নাচ ঘুম জড়ানো কণ্ঠে বলল। চলে এসেছি। না, এখনো 3 ঘন্টার পথ বাকি। নাচ অসহায় গলায় বলল। তাহলে আমাকে ডেকে তুললেন কেন? একে একের কতক্ষণ বসে থাকা যায়? তাই বলে আমার স্বাদের ঘুমটা নষ্ট করবেন? আহারে, কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। সায়েম কৌতূহলী গলায় বলল। কি স্বপ্ন? নাচ আগ্রহ নিয়ে বলল। শুনুন তাহলে। স্বপ্নে দেখি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে ঋত্বিক রোশন। কে বাবা? তারপর আর কি, তাকে পুরো গ্রামটা ঘুরে দেখালাম, আমাদের এলাকার বিখ্যাত মিষ্টিও খাওয়ালাম। দিন শেষে প্রপোজ করতেই যাচ্ছিলাম, কেবল আপনার জন্য পারলাম না। মেয়েটার চালাকি বুঝতে আর বাকি রইল না। স্বাদের ঘুম থেকে ডেকে তোলার প্রতিশোধ হিসেবে সায়েমকে জ্যালাস ফিল করাতে চাইছে। তার মতো বাচ্চা মানুষ হলে হয়তো কিছুটা জ্যালাস হয়েও যেত। সায়েম কিঞ্চিত হেসে বলল। ভাগ্যিস ডেকেছিলাম। স্বপ্নেই তো প্রপোজ করছিলাম, বাস্তবে তো আর না। নাচ আশা করেছিল সায়েম ক্ষুদ্র দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকবে তার দিকে। রাগে হয়তো বাকিটা পথ কথাই বলবে না, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং সায়েম ফুর্তির স্বরে বলল। তোমার চয়েস বরাবরই বাজে। প্রপোজ করবে ভালো কথা, তাই বলে 2 বাচ্চার বাপকে? রেল স্টেশনে নেমেই দুজনে অটোতে চড়ে বসলো। ময়মনসিংহের বাতাসে বিচিত্র এক ধরনের প্রশান্তি বয়ে চলে। ঢাকার বাতাসে এই ব্যাপারটা নেই। সেখানে দূষিত বাতাসে নিঃশ্বাস নিলে মনে হয় যেন ফুসফুসের বড় একটা অংশ ফাঁকাই রয়ে গেছে। এখানে তা মনে হয় না। নাচ বলল। আপনি কি আজ আমাকে রেখে আবারও ফিরে যাবেন? না, 7 দিনের ছুটি নিয়ে এসছে। নাচ খোঁচা মেরে বলল। বাব্বা, 7 দিন? এই 7 দিনে আপনার কাজে ক্ষতি হয়ে যাবে না? আহারে, বেচারা অফিস না পেয়ে কেঁদে মরবে। সায়েম হেয়ালির স্বরে বলল।